আমার নাম অর্ণব মিত্র, বয়স 28। কলকাতার বেলেঘাটার একটা ছোট্ট 2 কামরার ভাড়ার ফ্ল্যাটে থাকতাম। বাবা মা দুজনেই চলে গেছেন গত বছর। বাবা করোনার দ্বিতীয় ওয়েভে, মা ক্যান্সারে। চাকরিটাও চলে গিয়েছিল। একটা ছোট অ্যাকাউন্টিং ফার্মে কাজ করতাম, মাসে 15,000। লকডাউনের পর কোম্পানি বন্ধ হয়ে গেল। তারপর থেকে শুধু ঘরে বসে থাকা, ব্যাংকে টাকা শূন্য। ছোট ভাই রাহুলের স্কুলের ফি বাকি 3 মাসের। বাড়িওয়ালা প্রতি মাসে ফোন করে গালাগালি দেয়। মায়ের ওষুধের দেনা এখনো শোধ হয়নি। রাতে ঘুম হতো না। ফোনের আলোয় ফেসবুক স্ক্রল করতে করতে একটা পুরনো গ্রুপে চোখ আটকে গেল। ছায়াগ্রামে বাড়ি ভাড়া চাই, মাসে মাত্র 2000 টাকা। শুধু একজন একা থাকবে। গ্রামের দোকানে কাজের সুযোগ আছে, নিয়ম মানলে কোনো সমস্যা নেই। পোস্টটা দেখে প্রথমে হাসি পেয়েছিল, কিন্তু 2000 টাকা মানে কলকাতায় থাকার চেয়ে অনেক কম। আমি ফোন করলাম। ওপাশে একটা বয়স্ক পুরুষের গলা, খুব শান্ত, যেন অনেক দূর থেকে বলছে, আসুন বাবু, বারুইপুর স্টেশন থেকে অটো নেবেন। গ্রামের লোক সবাই খুব ভালো, শুধু কয়েকটা নিয়ম মানবেন, কোনো প্রশ্ন করবেন না। আমি জিজ্ঞেস করলাম, কি নিয়ম? উনি শুধু বললেন, এসে দেখবেন। আমি ভেবেছিলাম, গ্রাম তো গ্রাম, কয়েকটা নিয়ম মেনে চলব, টাকা বাঁচবে, ভাইয়ের স্কুল চলবে। পরের সপ্তাহেই ব্যাগ গুছিয়ে নিলাম। মাত্র 2টো জামা, একটা টর্চ, কিছু খাবার। রাহুলকে বললাম, দাদা 1 মাস পরে অনেক টাকা নিয়ে ফিরব, তুই পড়াশোনা করিস। রাহুলের চোখে জল। মায়ের ছবির সামনে প্রণাম করে বেরিয়ে পড়লাম। ট্রেনে বসে জানালা দিয়ে দেখছিলাম ধানক্ষেত, পুরনো মন্দির, বাঁশবন। মনে হচ্ছিল এখানে হয়তো শান্তি পাব। কিন্তু বারুইপুর স্টেশনে নামতেই আকাশ মেঘলা হয়ে গেল। অটো নিলাম। ড্রাইভারের নাম রতনদা, খুব চুপচাপ। জিজ্ঞেস করলাম, দাদা, ছায়াগ্রাম কেমন জায়গা? সে রিয়ার ভিউ মিররে আমার দিকে তাকিয়ে বলল, দিনের বেলা স্বর্গ, রাতে নিয়ম মানলে ঠিক আছে। আর কিছু জিজ্ঞেস করবেন না। পথে অনেক অটো দেখলাম, কিন্তু কোনোটাতেই যাত্রী নেই। গ্রামে ঢোকার মুখে একটা মরচে পড়া সাইনবোর্ড, ছায়াগ্রাম, প্রতিষ্ঠা 1947। স্বাগতম। রাস্তায় লোকজন দেখলাম, সবাই হাসছে, কিন্তু হাসিটা যেন মুখে আটকে আছে। চোখগুলো অদ্ভুত ঠান্ডা, যেন আমাকে অনেক আগে থেকে চেনে। প্রথম দিন। বাড়িওয়ালা হরিপদ দাদু, বয়স 60-এর ওপর। বাড়িটা গ্রামের একদম শেষ মাথায়, একতলা টিনের চাল, সামনে ছোট্ট উঠোন, পেছনে একটা বড় পুকুর। দাদু আমাকে ভেতরে নিয়ে একটা পুরনো হলুদ কাগজ দিলেন। কাগজটা হাতে নিতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। উনি বললেন, এই 6টা নিয়ম কখনো ভাঙবেন না, ভাঙলে গ্রাম ছাড়তে পারবেন না। আমরা সবাই এই নিয়ম মেনে বেঁচে আছি। নিয়মগুলো লেখা ছিল পুরনো কালিতে, যেন কেউ অনেক বছর আগে লিখেছে। 1, সূর্য ডোবার পর কোনো আয়না বা জলাশয়ে নিজের প্রতিবিম্ব দেখবেন না। ছায়াগ্রামের অস্বাভাবিক মানুষেরা প্রতিবিম্ব দিয়ে শরীর দখল করে নেয়। 2, রাতে কেউ নাম ধরে ডাকলেও উত্তর দেবেন না, তারা আপনার গলা নকল করে ডাকে। 3, গ্রামের মাঝের বটগাছের নিচে কখনো বসবেন না, ওখানে 1971 সালে একটা গণহত্যা হয়েছিল। 4, রাত 10টার পর দরজা খুলবেন না, যদি কেউ দুধ চায় দিতে যাবেন না। 5, গ্রামের কোনো মানুষের সাথে হাত মেলাবেন না বা স্পর্শ করবেন না, তাদের ছোঁয়ায় আত্মা দুর্বল হয়ে যায়। 6, প্রতি রাতে জানালায় একটা মাটির প্রদীপ জ্বালিয়ে রাখবেন, না জ্বালালে তারা ভেতরে ঢুকে পড়ে। দাদু আরও বললেন, গ্রামের মানুষেরা স্বাভাবিক নয়। 1947-এর দেশভাগের সময় এখানে অনেক হিন্দু মুসলমান মারা গিয়েছিল, তাদের আত্মা এখনো আটকে আছে। দিনের বেলা তারা আমাদের মতোই চা খায়, কথা বলে, হাসে, কিন্তু সূর্য ডোবার পর তারা প্রতিবিম্ব আর ছোঁয়া দিয়ে শরীর নিয়ে নেয়। নিয়ম মানলে বাঁচবেন। আমি কাগজটা পকেটে রেখে হেসে বললাম, ঠিক আছে দাদু, কিন্তু সেদিন রাতেই বুঝলাম এটা কোনো মজা নয়। প্রথম রাত। সূর্য ডোবার পর জানালা দিয়ে দেখলাম গ্রামের রাস্তায় লোকজন হাঁটছে।
কিন্তু তাদের কারো ছায়া নেই। একটা মহিলা জানালার সামনে এসে দাঁড়ালো। ভাই, একটু পানি দেবেন? খুব তেষ্টা পেয়েছে। আমি নিয়ম মেনে চুপ করে রইলাম। মহিলা হাসল। দাঁতগুলো সাদা, কিন্তু চোখ দুটো পুরো কালো পড়ত। সকালে উঠে দেখি দরজার সামনে এক গ্লাস পানি, ভেতরে একটা লাল দাগ, যেন রক্ত মিশে আছে। আমার হাত কাঁপছিল। দ্বিতীয় দিন সকালে গ্রামের চায়ের দোকানে গেলাম। দোকানদার কালিদা, বয়স 50। সে আমাকে চা দিয়ে বলল, নতুন তো বাবু, নিয়ম মানছ তো? আমি মাথা নাড়লাম। দোকানের দেওয়ালে একটা পুরনো খবরের কাগজ টানানো, 2018 সালের। শিরোনাম বড় বড় করে লেখা, ছায়াগ্রামে আরেক যুবক নিখোঁজ। পুলিশ বলছে সূর্যোদয়ের আগে গ্রাম ছাড়তে পারেনি। স্থানীয়রা জানিয়েছে সে পুকুরে নিজের প্রতিবিম্ব দেখেছিল। আমি কাগজটা পড়তে পড়তে জিজ্ঞেস করলাম, এটা কি সত্যি? কালিদা ফিস করে বলল, পুকুরে নিজের মুখ দেখলে ওরা তোমাকে ভেতর থেকে টেনে নেয়। আমার ছেলেও 3 বছর আগে তার চোখে জল এসে গেল। তৃতীয় দিন চাকরির খোঁজে গ্রামের প্রাইমারি স্কুলে গেলাম। সেখানে শিক্ষক সুব্রত স্যার। তিনি আমাকে বসিয়ে বললেন, এখানে পড়ানো হয় না, শুধু নিয়ম শেখানো হয়। প্রতি সপ্তাহে একটা করে নতুন ছেলে আসে, কিন্তু সবাই চলে যায়। স্কুলের দেওয়ালে অনেকগুলো পুরনো ছবি টানানো, সব ছাত্র। নিচে লেখা, নিখোঁজ। একটা ছবির নিচে লেখা, প্রতিবিম্ব দেখেছিল। সেদিন রাতে আমার ঘরের দরজায় কেউ নক করল। অর্ণব, দরজা খোল বাবা, আমি তোর মা। মায়ের গলা, ঠিক সেই সুরে যেভাবে ছোটবেলায় ডাক। আমি কাঁদতে কাঁদতে দরজার কাছে গিয়েছিলাম, কিন্তু নিয়ম মনে পড়ল। দরজা খুলিনি। সকালে উঠে দেখি দরজায় একটা মায়ের হাতের ছাপ, রক্তের দাগ। চতুর্থ দিন আমি পুকুরের ধারে গিয়ে দাঁড়িয়েছিলাম। জলে নিজের মুখ দেখতে গিয়ে শেষ মুহূর্তে চোখ সরিয়ে নিলাম, কিন্তু জলের ভেতর থেকে কেউ যেন আমার নাম ধরে ফিসফিস করল। সেদিন গ্রামের মেলায় গেলাম। সেখানে একটা মেয়ে, নাম ঝুমু, বয়স আমারই মতো, সুন্দর করে শাড়ি পরা। সে বলল, তুমি নতুন? আমিও 2 বছর আগে শহর থেকে এসেছিলাম। কাজ করতে আমরা অনেকক্ষণ কথা বললাম। সে আমার হাত ধরতে গিয়েছিল। আমি পিছিয়ে গেলাম। ঝুমুর হাসল, কিন্তু হাসিটা অদ্ভুত। সূর্য ডুবতে শুরু করল। সে বলল, চলো একটু হাঁটি। আমি দৌড়ে বাড়ি ফিরে এলাম। পঞ্চম দিন আমার শরীর খারাপ লাগছিল, খিদে পায় না। রাতে প্রদীপ জ্বালাতে ভুলে গিয়েছিলাম। হঠাৎ জানালায় একটা ছায়া। ঝুমুরের গলা, অর্ণব, আমার হাতটা একবার ধর না। আমি প্রদীপ জ্বালিয়ে দিলাম। ছায়াটা পালিয়ে গেল। সকালে রেডিওতে খবর শুনলাম, স্থানীয় চ্যানেল, ছায়াগ্রামে গত 12 বছরে 31 জন যুবক নিখোঁজ। সবাই নিয়ম ভেঙেছিল। একজন পুকুরে নিজের মুখ দেখেছিল, আরেকজন কারো হাত ধরেছিল। পুলিশ বলছে সূর্যোদয়ের আগে বেরোতে পারেনি। 10ম দিন আমি আর পারছিলাম না। রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম আমি পুকুরে ডুবে আছি। জলের ভেতর থেকে আমারই মুখ হাসছে। সকালে উঠে দেখি আমার হাতে কয়েকটা নীল দাগ, যেন কেউ চেপে ধরেছে। গ্রামের লোকেরা আমাকে দেখে ফিসফিস করে। তাদের চোখে আমি নিজের মৃত্যু দেখতে পাই। সেদিন বটগাছের কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। মাটি থেকে হাত বেরিয়ে এলো। আমি চিৎকার করে পালিয়ে এলাম। 15তম দিন আমি ঠিক করলাম চলে যাব, কিন্তু গ্রামের সব রাস্তা যেন বন্ধ। একটা অদ্ভুত লোক গেটে দাঁড়িয়ে বলল, সূর্যোদয়ের আগে কেউ বেরোতে পারে না। রাতে দরজায় ধাক্কা। অর্ণব, আমি তোর বাবা, দরজা খোল। আমি কানে হাত চাপা দিয়ে কাঁদলাম। সেদিন ঝুমুর জানালায় এসে অনেকক্ষণ কাঁদল। অর্ণব, আমি তোমাকে ভালোবাসি, একবার হাতটা ধরো। 20তম দিন আমার শরীর একদম দুর্বল, চোখের নিচে কালি, খাওয়া বন্ধ। গ্রামের লোকেরা প্রতি রাতে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে।
তাদের প্রতিবিম্ব জ্বলে নাচে। আমি আর সহ্য করতে পারছিলাম না। 21তম দিন, শেষ রাত, রাত 3টে। গোটা গ্রাম অন্ধকার, সবাই বাইরে। তাদের প্রতিবিম্ব আয়নায়, জলে, টিনের চালে নাচছে। ঝুমুর জানালায় এসে কাঁদতে কাঁদতে বলল, অর্ণব, আমার হাতটা ধরো, আমি তোমাকে বাঁচাব, প্লিজ। আমার মন ভেঙে গেল। আমি দরজা খুলে তার হাত ধরে ফেললাম। নিয়ম 5 ভাঙলাম। তার হাত বরফের মতো ঠান্ডা। হঠাৎ অসংখ্য হাত পুকুর থেকে, আয়না থেকে, মাটি থেকে, বটগাছ থেকে আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। আমার শরীর অবশ হয়ে যাচ্ছিল। আত্মা যেন শরীর ছেড়ে বেরিয়ে আসছে। আমি চিৎকার করে বললাম, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। ঠিক তখনই আকাশে প্রথম আলো ফুটল। সূর্য উঠছে। সব হাত চিৎকার করে পিছু হটে গেল। ঝুমুরের হাত ছেড়ে দিল। প্রতিবিম্বগুলো জলে মিলিয়ে গেল। আমি উঠে দৌড়ে গ্রামের বাইরের রাস্তায় চলে এলাম। পেছনে তাকিয়ে দেখলাম, গ্রামের সব লোক জানালায় দাঁড়িয়ে আমাকে দেখছে। তাদের চোখে জল, কিন্তু মুখে হাসি। ঝুমুর জানালায় দাঁড়িয়ে হাত নাড়ছে, যেন বলছে, আবার এসো, আমরা অপেক্ষা করব। আমি প্রথম বাস ধরে কলকাতায় ফিরে এলাম। ব্যাগে এখনো সেই হলুদ নিয়মের কাগজ আছে, আর একটা পুরনো খবরের কাটিং, যেটা আমি গ্রাম থেকে লুকিয়ে নিয়ে এসেছি। শিরোনাম, ছায়াগ্রামের শেষ যুবকও নিখোঁজ হতে হতে বেঁচে গেল। সূর্যোদয় একমাত্র বাঁচিয়েছে, কিন্তু তার আত্মা কি পুরোপুরি ফিরেছে? গ্রামবাসীরা বলছে সে আবার ফিরবে। আজও আমি কলকাতায় আছি, কিন্তু রাতে ঘুম হয় না। আয়নায় তাকালে ভয় করে, পুকুর দেখলে দূরে থাকি। হাতে এখনো ঝুমুরের ঠান্ডা ছাপ, আর প্রতি রাতে স্বপ্নে ডাক আসে, অর্ণব, আবার এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। যদি কোনোদিন তোমরা ফেসবুকে দেখো ছায়াগ্রামে বাড়ি ভাড়া খুব সস্তা, নিয়ম মানলেই হয়, তাহলে প্লিজ যেও না, কারণ সেখানে মানুষ নয়, সেখানে শুধু প্রতিবিম্ব আর ছোঁয়া আছে। আর নিয়ম, যে নিয়ম ভাঙলে সূর্যোদয়ই একমাত্র বাঁচায়। আমি বেঁচে গেছি, কিন্তু আমার আত্মার একটা অংশ এখনো ছায়াগ্রামে আছে, ঝুমুরের সাথে, তোমার জন্য অপেক্ষায়। প্লিজ যেও না, আমার মতো হয়ো না, কখনো না।